বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন শুধু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষাই নয়, বরং জাতীয় রাজনীতির নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এমনকি স্বৈরাচার পতনের বা স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন, সেখানেও ছাত্র রাজনীতির মুখ্য ছিল, আমরা সবাই দেখেছি। বর্তমান প্রেক্ষাপটে এই ছাত্র সংসদ নির্বাচন কি আগের মতো জাতীয় রাজনীতিতে নেতৃত্ব গঠনের ক্ষেত্র হতে পারে কিনা, এমন একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ছাত্র সংসদ নির্বাচন ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে। আমি রাবে ইসলাম স্ত্রীহা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমাদের আলোচনাটা এগিয়ে নিতে দুজন সম্মানীয় অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। একে একে পরিচিত হব তাদের সাথে। আবার প্রথমেই ডানে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এরপরে রয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি আলোচনাটা শুরু করতে চাই হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে। বলা হয় ছাত্র সংসদ নির্বাচন অনেক সময় অনেকে তুলনা করেন মিনি পার্লামেন্ট বলে থাকেন। এই যে ডাকসু নির্বাচনের যে ফলাফল, এটি কি আসলে জাতীয় যে নির্বাচন, এটির কোনো ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানকে শুভেচ্ছা। আমি ডাকসুকে সেকেন্ড পার্লামেন্টে মনেই করি না। কবে ভূমিকা পালন করলো ডাকসু? 70-তে ডাকসু হয়েছিল, তারপর তো স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। 72-তে ডাকসুতে মেজর শ্রেণী পুরা প্ল্যানেট জিতেছিল। তো সেকেন্ড পার্লামেন্টের ভূমিকা কোনো পালন করার কোনো ক্ষেত্র সেখানে সৃষ্টি হয়নি, যার কারণে 73 সালে যখন জাতীয় সংসদ নির্বাচন হলো, ওই কমিউনিস্ট পার্টি একটি আসনে পেল না, অথচ পুরা ডাকসু তারা পেল। অথচ 73 সালে ন্যাপ তারা কিন্তু কয়েকটা আসন পেয়েছেন, ন্যাপ মুজাফফর। তারপরে যদি আপনি বলেন 79-এর ডাকসু, 80 ডাকসু, 81-এর ডাকসু, কোনোটা কি কোনো পার্লামেন্ট সেকেন্ড পার্লামেন্ট কোনো ভূমিকা পালন করেছে? না। কোনো আন্দোলন সফল করতে পেরেছে? না। বরঞ্চ 81-এর যে যে থার্ড বিএনপির সময় রহমানের সময় যখন আক্তার বাবলু, সে আক্তার চলে গেল, বাবলু চলে গেল আপনার ইতে জাতীয় পার্টিতে। তো এটাকে কোনো হলো। তারপরে ধরেন দুইটা হলো, একটা সুলতান মুস্তাক, তারপর আমান খোকন। আমান খোকনের সাথে আমরা তখন সর্বদা ছাত্র গ্রহণ করেছিলাম। এই ডাকসুটা আন্দোলনের ভূমিকা পালন করেছে, কিন্তু সুলতান মুস্তাকরা তারা কোনো রকম আবেদন সৃষ্টি করতে পারেনি। এরপরে আসলে নূর তো মার খেতে খেতে জীবনটা চলে গেল। সেকেন্ড পার্লামেন্ট হলো কী হবে এটাই মনে করি না। আর এই নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি মনে করে যেটা জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করবে, আমার কাছে এখন মনে হয় না। কারণ কি জানেন, এই নির্বাচনটা নিয়ে কিছু খুঁড়তে খুঁড়তে সাপ বের হয়ে যায়, অনেক কিছু বের হবে, অনেক কিছু বের হবে। এই নির্বাচনটা অনৈতিক একটা নির্বাচন হয়েছে। অনৈতিক অর্থাৎ ভোটের ব্যবধান অনেক, কিন্তু অনৈতিক এই কারণে বলবো, একটা পুকুর ভর্তি আপনার দুধ রাখলেন, সবাইকে বললেন দুধ আপনার নিয়ে যান 100 টাকা কেজি, এক বোতল করে নিবে সবাই। যখন শুরু করে দেখবে যে দুধের মধ্যে এক বালতি গরু সোনা দিয়ে গেছে, তখন এক বাকি মাংনাও নেবে না, 500 টাকা দিলেও নেবে না। তো ডাকসুর যে কদর্যগুলি বের হবে সামনের দিকে, এটা ভয়ঙ্কর কদর্য, যেগুলি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এটা কি? এটা একটা সরকার পরিবর্তনের কোনো নির্বাচন? কেন এখানে চুরি করতে হবে? কেন কেন এখানে সিল মারতে হবে? কেন? কারণ কি? এবং এখানে দেখেন কি অস্বচ্ছ একটা হলো, এই যে যারা ভিভিজিএস হলো, তারা এই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে তারা কি মাঠে ছিল? কোনোদিন মিছিল করেছে? এটা ছাত্রলীগ ছিল। যদি এরা শিবিরের প্রেসিডেন্ট না হতো, তাহলে ওই দিন ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে যেত, ক্যাম্পাস থাকতে পারতো না এরা। শিবির যখন বললো আমাদের সভাপতি, আমাদের সেক্রেটারি, আমি সভাপতি শিবির, আমি সেক্রেটারি, তখন ক্যাম্পাসে থাকলো। এতে ক্যাম্পাসে থাকার কথা তো না ওদের। এখন তারা হয়ে গেছে ভিভিজিএস, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভোট দিয়েছে, তারা সচেতন। কিন্তু আমার কাছে কষ্টটা এই জন্য লেগেছে, যারা আন্দোলন করলো, ছাত্র দলের বিরুদ্ধে নানান অভিযোগ দিলেন, বিএনপির বিরুদ্ধে নানান অভিযোগ দিলেন, আর বাদ বিকে যারা ছিল, বিনিয়ামিন বলেন, ওয়ামা বলেন, আরও যে আরও যে দুজন ছিল, মেঘমাল্লা ছিল, আরও যে ছিল তারা কি হলো? তাদের অপরাধটা কি? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাদের মেয়ে ক্যান্ডিডেট একটা ছিল। আমি বলি না যে ছেলে মেয়ে আলাদা দেখতে চায় না, তারপরে মিনিমাম তো মানুষের প্রতি একটা মানুষের মায়া মমতাও থাকে, এবং সেটা যোগ্য। ডাকসুর ভিপি যে পদে মেয়েরা ভোট দিয়ে যাকে, তার সাথে এর ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। কি হলো আমি বুঝলাম না, ছাত্রছাত্রীর মাঝে কি হলো, যে তারা তো নিজের দলের নামে নির্বাচনটা করেনি, যারা ছাত্র দল নিজেরা নির্বাচন করছে। এখন এই ব্যাপক ভোটের যে জোয়ার যেটা বলতেছে, তাদের কিন্তু প্যানেল ভোট 4500,
সর্বশেষ যে ভোটটা পেয়ে চৌরাহারি প্যানেল ভোট বললো, শিবিরের ভোটটা এদিকে যাওয়ার কথা না। আর এইগুলি বিভিন্নভাবে বিএনপির তো ভোট 5,000, বিএনপি তো সব প্রার্থী 5,000 করে ভোট পেয়েছে। তো এটা একটা বিরাট একটা কিছু হয়ে গেছে তা তো না। তারপর কেসে করতে সাপ যখন বের হবে, ওই যে বললাম এক পুকুরের মধ্যে এক বালতি সোনা দিলে ওই পানি ওই দুধ আর কেউ কিনবেও না, খাবেও না, পয়সা দিলেও খাবে না, এর মধ্যে ঘৃণার বিদ্বেষ শুরু হবে। তো যে তুমি আমার নেতা হবে, তুমি আমার আদর্শ হবে, তুমি কেন ভোট চুরি করতে গেলে, তোমাকে কেন ভোট চুরি করে বানাতে হবে কেন? যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গতকাল শুরু হয়েছে, আমাদের জাহাঙ্গীরনগর শিক্ষক ভাবতে ইচ্ছা হচ্ছে না এটা কেন। আওয়ামী লীগও তো এই কাজটি করেনি। জিয়া রহমানের বিরুদ্ধে তো এত কিছু বলা হয়, সামরিক শাসক কত কিছু। জিয়া রহমানের 3টা নির্বাচন হয়েছে, ছাত্রদল প্যানেল ছিল, ছাত্রদল তো কোনোদিন কোনো হলে গিয়ে কাউকে কোনো ডিস্টার্ব করেনি, সবাই হলে মিছিল করেছে, থেকেছে, কেসেছে, ভোট হয়েছে সুষ্ঠুভাবে। এইবার একটা হলো কি 15.5 বছর ছাত্রদল মাঠে ছিল না, অন্য সংগঠন থাকতে পারে না। ছিল কারা? ছিল এই যে যারা ডাক্তার ভিজে চলে আরামে মায়ের বাড়িতে গেলে মায়ের বিছানায় ঘুমায়, নানির বিছানায় ঘুমায়, বাবার বাড়িতে গেলে বাবার কাঁধে বা চাচার বিছানায় ঘুমায়। ওইভাবে দীর্ঘ 15.5 বছর এই ছাত্র শিবির তাদের নামে রাজনীতি করেন। দু একটা জায়গায় দু একটা ঘটনা ঘটেছে, তা ছাড়া এরা পুরা এতটা বছর ছাত্রলীগের সাথে মিশিয়ে হলে খেয়েছে, হলে ঘুমিয়েছে, হলের সাবসিডি যে দেওয়া হচ্ছে সেই খাবার খেয়েছে। খেয়ে যেই পরিবর্তনটা হলো, ছাত্রলীগ সব নামধারী সব পালিয়ে গেল, এরা পালাতে বাধ্য হতো। কিন্তু শিবির হচ্ছে এরা শিবিরের পেশেন্টটারে সেটা হলে থেকে গেল। আর এটাকে আবার সাজিদ আলমরা এরাও বলেন না, এরা ভূমিকা। অথচ আপনি দেখেন তো, ছবি দেখান তো, একটা ছবি দেখান। আপনাকে আপনি আমাকে ভোট না, একটা কর্ম থাকতে হবে না? আমার কর্মটা কি? আমার তো কোনো কর্ম নাই। আমার আন্দোলন সংগ্রাম না হলে ডাকসু নির্বাচন হতো না। আর যে ছেলেটা আমরণ অনশন করল, বিনিয়ামিন মোল্লা, ও আমরণ অনশন করলো ডাকসু নির্বাচনের জন্য, ওর ভোট দিয়েছেন কয়টা? 163টা। আর কী ভাববো? তো এই ভোগী যোগী মার্কা, হ্যাঁ অনেক ভোটে ব্যবধান জিতলে কী হবে? নূর গতবার 10,000 ভোট পেয়েছিল, নূরের দলেরই তো বিনিয়ামিন, সে 163 ভোট কীভাবে পেল? তো সেই জন্য বলি, নূর তো ভোটে হয়েছিল, সেখানে কারচুপির কোনো সুযোগ ছিল না, সে ধরে রাখতে পারে নাই। আর এরা যে ভাবা যেইতে হয়েছে শিবির, কিন্তু এরা বিভিন্ন গোষ্ঠীকে এক জায়গায় করে ওই নামে না, আর যদি শিবিরের নামে নির্বাচন করতো, ছাত্রদল যেমন ছাত্রদলের নামে নির্বাচন করে 5,000 ভোট পেয়েছে, সলিড ভোটটা নিজস্ব ভোট, এটা তো নিজস্ব ভোট না। শিবির নামে যদি নির্বাচন করতো, একটা 17 রকমের কথা আসতো, যে দেবো কিনা, নানান কাহিনী আসতো, তাদের মুরব্বী দল কোনটা, তারা জামাতের সাথে তাদের সম্পর্ক কী, তাদের ভূমিকা কী, ওদের ভূমিকা কী, বিগত দিনে কোনো ভূমিকা, এ যারা হয়েছে এদের কোনো ভূমিকা আছে অতীতে? আপনি 9 বছর আমরা আন্দোলন করেছিলাম, এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, একদিনে একটা ছেলে তাদের আহত হয়নি, নিহত হয়নি, একটা জেলে যায়নি। আজকে তারা বিজয় হয়ে গেল, ছাত্রদের ভোট দিয়ে দিল, আর এতে মনে হচ্ছে যে সব বিজয় হয়ে গেল। সব বিজয় নয়। আওয়ামী লীগ তো বিজয় করেছিল 24 সালে, আওয়ামী লীগ তো বিজয় অর্জন করেছিল 14 সালে 153 বিনা ভোটে, তারপর 18 সালে রাত্রিবেলা ভোট নিয়ে গেছিল, আবার 24 সালে একবারে সব দলকে বাদ দিয়ে নির্বাচন করলো। এখন কি আছে? তাই বলি যে সত্যই এই আস্তে আস্তে বের হবে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলো ব্যালট পেপার আগের দিন রাত্রি দেওয়ার দরকার থেকে সব ঢাকা বিশ্ববিদ্যালয় না হয় রেজিস্ট্রার বিল্ডিং থেকে সায়েন্স ফ্যাকাল্টি 1 মাইল 1 মাইল একটু বেশি, আজকে 5 মিনিট সময় লাগে। ব্যালট পেপারগুলো সকালবেলা পাঠালে দিয়ে কলঙ্কগুলো হতো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই ঘটনা, সকালবেলা ব্যালট পেপার পাঠাতে সমস্যাটা কি? 2018 সালে নির্বাচনে রাত্রিবেলা ভোট কেটে নিয়ে গেল, আমি যে নির্বাচন করেছিলাম। আমি তারপর আহত হলাম, পরে হেলিকপ্টার উঠে আসলাম ঢাকাতে। তারপরে আমি সুস্থ না হতেই কোনো মতো যখন টকশোতে গেলাম, তখন ডাকসু নির্বাচন তার পরের দিন আমি ওই দিন 2টা আমার টকশো ছিলাম, প্রচণ্ড হয়ে বলেছিলাম, যুক্তি দিয়ে বলেছিলাম, একবার ডাকসু 73 কলঙ্কিত হয়েছে, আবার আপনাদের নির্বাচনে আপনারা আবার কলঙ্কিত হবেন। অতএব জাতীয় নির্বাচনে রাত্রিবেলা ভোট কাটা হয়েছে, যে ব্যালট পেপার ওখানে আওয়ামী লীগের লোকের কাছে নিরাপদ না, প্রশাসনের কাছে নিরাপদ না, নির্বাচন কমিশনের কাছে নিরাপদ না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট পেপার সকালবেলা দেওয়া, তাহলে কলঙ্ক কিন্তু এটা হবেই। হলো তো, ঢাকা কলঙ্ক হয়েছে তো কতবার। এবারও কি দরকার ছিল কি রাত্রিবেলা ব্যালট পেপার দিয়ে দেওয়া? আবার চিন্তা করে কত বড় অন্যায়। একজন যিনি এখন ভিপি হলেন, উনি ভোট গণনার কাছে বসে আছেন, আর আরেকজন দরজা ঢুকতে পারতেছে না। এটা কেন? আপনাকে ধন্যবাদ। অনেকে বলেছে ভোট দিতে গেছে, আগে ভোট দেওয়া, একটা হোক 5টা হোক, ওই যে বললাম এক পুকুরের মধ্যে এক বালতি সোনা দরকার খাবে না, 1টা 5টা ভোট কেন কারচুপি করতে হবে কেন? এই প্রশ্নের উত্তর দিতে পারে কেউ? তাই মনে করি কেসে করতে সাপ বের হবে, তারপরে ভোটের এই কাস্টিং, এত ভোট কাস্ট হয় না।
হতে পারে না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান হাবিব। আমরা আবার আপনার কাছে ফিরবো। আমি যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনের ফলাফল খুব দ্রুত প্রকাশিত হয়েছে, কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। এই যে সেখানে ভোটারও কিন্তু অনেকটা কম ডাকসুর তুলনায়। এত দীর্ঘ যেই লেন্থি একটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি একটি নির্বাচনের ফলাফল প্রকাশের, একটা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের ক্ষেত্রে অনেকে তো তুলছেন যে ভোট কারচুপির কথা বলছেন, প্রহসনের নির্বাচন বলে আখ্যায়িত করছেন। আপনার কি মতামত? এই দীর্ঘ সময়টা কেন নেওয়া হচ্ছে? প্রথমত বন্ধু হাবিবুর রহমান হাবিবকে শুভেচ্ছা জানাই, আপনাকে ধন্যবাদ। ডাকসুর পর জাকসু নির্বাচন হয়ে গেল। স্বাভাবিকভাবে ধারণা ছিল, প্রত্যাশা ছিল যে ডাকসু নির্বাচনে যে অনিয়ম, বিচ্ছিন্ন অনিয়ম, কি বলে বিচ্যুতি ঘটেছে, সেটি জাকসুতে ঘটবে না, অর্থাৎ ভুল থেকে শিক্ষা নেওয়া। কিন্তু আমরা দেখলাম যে পুরো উল্টো হলো। ডাকসুতে মোটামুটি উতরে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রতিযোগী শিক্ষার্থী, প্রতিযোগী প্রার্থী জাকসুতে সেটা পারল না। আজকে এ কারণে গতকাল ভোট গ্রহণ 5টায় শেষ হলেও এখন পর্যন্ত গণনা শেষ হয়নি। কবে হবে, কখন হবে সেটাও নিশ্চিত না। তবে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আজ রাত 11টার মধ্যে হতে পারে। আমরা আশা করি হোক। কিন্তু এই অবস্থা হলো, প্রথমত হচ্ছে যে প্রতিযোগীদের মধ্যে অস্থিরতা, এক ধরনের চাপানুতর ভয়, মানে প্রতিপক্ষ আমার উপর হামলা করতে পারে, সেটা যাতে না করতে পারে, না সফল না হয়, আমি হামলার প্রস্তুতি নিয়ে রাখবো। এটাই আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশে যে এক ধরনের নির্বাচনী রণপ্রস্তুতি, যেটা হওয়ার কথা ছিল না। নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা যাকে বেছে নেবে সেটা ফলাফল মেনে নিতে হবে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, সামনে আরও 2টো নির্বাচন আছে। জাহাঙ্গীরনগরের বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক। এত দীর্ঘ সময় লাগার কথা না, যদিও ভোটের গণনা মেশিন নিয়ে আপত্তি ওঠায় হাতে গণনা করা হচ্ছে। এখন এই হাতে গণনারও তো আবার অনেকে চ্যালেঞ্জ করতে পারে। এখন এটা কখন শেষ হবে? আর ইতিমধ্যে গণনারও তো প্রয়োজন নেই। মানে আপনি যদি পরিবেশ প্রেক্ষাপটে দেখেন, পরিবেশ পরিস্থিতিতে দেখেন, কেননা একটা পক্ষ এবং একটা পক্ষ না, 5টা প্যানেলের 8টা প্যানেলের 5টি প্যানেল ছাত্রদল সহ তারা প্রত্যাহার করেছে, বর্জন করেছে, বর্জনের ঘোষণা দিয়েছে। অর্থাৎ যারা বর্জনের ঘোষণা দিয়েছে তারা তো আর ভোট চায় না, তাদের যে সমর্থক ছিল তাদেরকে বঞ্চিত করলো এর মধ্য দিয়ে। যদি সেই ঘোষণাটি অবশ্যই 5টার আগে এসেছে, ভোট গ্রহণের শেষ হওয়ার আগে। সবটা মিলে সেখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরে, এদের শক্তি, সাংগঠনিক ভিত, প্রস্তুতি, এ ব্যাপারে প্রতিযোগীরা মোটেই ওয়াকিবহাল ছিল না। এবং তারা ওয়াকিবহাল থাকলে তারাও সেভাবে প্রস্তুতি নিত। যদি মনে করত যে এককভাবে শিবির সমর্থিত প্যানেলের সাথে লড়ে জয়ী হওয়া যাবে না, তাহলে অন্যের সাথে জোট করত। কিন্তু সবাই মনে করেছে আমরা সবাই রাজা, যে আমরা জিতে যাব, ব্যালট বাক্স দিলেই বা ব্যালট পেপারে নাম থাকলেই জিতে যাব, এরকমই। তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো 45 জন ভিপি প্রার্থী, 23 জন না কত জিএস প্রার্থী, এখানে অবশ্য কম। এখন এই যে 5টি প্যানেল প্রত্যাহার করলো, তারা নৈতিকভাবে কিন্তু স্বীকার করলো যে তারা জয়ী হবে না, এটি হওয়ার কথা না। জাতীয় নির্বাচনে অনেক নানা সমীকরণ থাকে, এলাকার দাপট থাকে, কালো টাকা, পেশি শক্তি ইত্যাদি ইত্যাদি। হাবিব ভাই অবশ্য বলেছেন যে এই নির্বাচনেও নানা রকম অনৈতিক কাণ্ড ঘটেছে। কোন পক্ষ থেকে ঘটেছে? জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতারা প্রশাসনেরকে দায়ী করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সমর্থকরা বা নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছে। এবং নির্বাচনের আগে দেখলাম একটি সভায় বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
প্রথমত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কি চায়, এই ভাষা কি বোঝার চেষ্টা করেছে ছাত্রদল, বাম সংগঠন অথবা এনসিপির যে ছাত্র সংগঠনটি বাকসাজ বা অন্যগুলো। শিবির এটা কতদিন থেকে প্রস্তুতি নিয়েছে? এটা না যে তারা ছাত্রলীগের মধ্য দিয়ে কাজ করেছে হয়তো 5 জন 10 জন বা 20 জন। সমগ্র শিবির ছাত্র সংগঠনটি তো আর ছাত্রলীগের সঙ্গে একীভূত হয়নি। তারা ছাত্রদল গত 15 বছরে যেতে পারেনি, কিন্তু গত 1 বছরের তো সময় ছিল। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন আসছে, ছাত্রদল প্রথমেই কিন্তু নির্বাচন না করার নানা যুক্তি দেখিয়ে আসছিল, পরিবেশ পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি, এবং সেটাও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি, এটা ফলাফলে প্রমাণিত হলো। দ্বিতীয় হচ্ছে যে শিবির যে কৌশল গ্রহণ করেছে, তারা নিজের নামে নির্বাচন করেনি কোনোটিতে। অর্থাৎ শিবিরের তার যে রাজনৈতিক আদর্শ, তার যে রাজনৈতিক দর্শন, সে সম্পর্কে অনেকের ভয় আছে, অনেকের অপছন্দ আছে। সুতরাং সে কারণে তারা কিন্তু সামনে একটা ব্যানার দিয়ে দেখাতে চেয়েছে আমরা শুধু শিবির না, এখানে এই প্যানেলে শুধু শিবির না, এমনকি পার্বত্য চট্টগ্রামের একজন আদিবাসীকেও তারা প্যানেলভুক্ত করেছে, প্যানেলে প্রার্থী করেছে। তো এই কৌশলের কাছে স্বাভাবিকভাবে তো প্রতিপক্ষরা হেরে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহরাব হাসান। আমরা আবারও আপনার কাছে আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতি দিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরবো আলোচনায়। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরবো। আমি এই মুহূর্তে আবারও যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি, আপনিও একটু আগে বলছিলেন যে একটি ছাত্র যে নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন বা একটি বিশ্ববিদ্যালয় নির্বাচন, ছোট একটি নির্বাচন, শিক্ষার্থীদেরকে নিয়ে নির্বাচন, এই নির্বাচনেও দেখাচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে সেক্ষেত্রে কি জাতীয় নির্বাচন ঘিরে কি আমরা সংশয় বা অনিয়মের কোনো বার্তা পাচ্ছি? না, তা তো পাচ্ছি। এই নির্বাচনটি ভালো হলেও জাতীয় নির্বাচন ভালো হবে এর নিশ্চয়তা নেই। কিন্তু এই নির্বাচনটা যখন আমরা ভালোভাবে করতে পারলাম না, যে ছাত্র নেতৃত্ব 24-এর অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং প্রকাশ্যে সব প্রতিযোগী, এখানে বাম, ছাত্রদল, শিবির আর সব সংগঠন, বৈষম্য বিরোধী, এরাই তো নির্বাচন করছে। ছাত্রলীগ তো নির্বাচনে নেই, কারণ ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তাহলে এই যে আন্দোলনে জয়ী পক্ষ, ডান বাম মধ্য সবাই, তারা একটা ভালো নির্বাচন করতে পারলো না, একটা বিতর্কের বাইরে থেকে বিতর্কহীন নির্বাচন করতে পারলো না, প্রশ্নহীন নির্বাচন করতে পারলো না। এটা তো বড় ব্যর্থতা। এটা শুধু আগামী নির্বাচনে কি জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে তার চেয়েও বড় যে আমরা কি একটি ভালো নির্বাচন করতে পারি না, আমরা কি এই নেতৃত্ব তৈরি করতে পারলাম না কেন? কারণ এরকম দুর্দণ্ড প্রতাপশালী সরকারকে যে নেতৃত্ব বা যে আন্দোলন সরিয়ে দিতে পারে আন্দোলন করে, তারা কেন একটা নির্বাচন করতে পারবে না? এর না পারার একটা কারণ পারস্পরিক অবিশ্বাস, যেটি গত বছর আগস্ট সেপ্টেম্বরে ছিল না, জুলাইয়ে ছিল না, কিন্তু এটা পরবর্তীকালে বেড়েছে। যে বিজয়ের হিস্সা কে নেবে বেশি, বিজয়ের হিস্সা সবাইকে যদি দেয়ার চেষ্টা থাকতো তাহলে এক ধরনের ফল হতো। আর এখন হয়েছে যে আমিই নেব, অন্যদের দেব না, এবং ফলাফলে তারপরে আমরা দেখছি যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বাইরে অন্যদের তেমন প্রস্তুতি ছিল না, অথবা ভেবেছে যে বাক্স দিলেই জয়ী হয়ে যাবে। এক ধরনের এটি বড় ধরনের শিক্ষা নিতে পারে রাজনৈতিক দলগুলো। এখানে একজন পোড় খাওয়া রাজনীতিক আছে, অনেক আন্দোলন সংগ্রাম করেছেন এবং অনেক জেল জুলুমের শিকার হয়েছেন। কিন্তু জাতীয় নির্বাচনে যদি এই দৃশ্যপট আমরা দেখি, যে তাহলে কিন্তু সব কিছু ভণ্ডুল হয়ে যাবে। আর তারপরও বলবো যে সাধারণ শিক্ষার্থীরা যাকে বেছে নিয়েছে তাকেই কাজ করতে দিতে হবে, তাকে অভিনন্দন, তাকে আমার পছন্দ হোক বা না হোক তাকে স্বাগত জানাতে হবে, এবং পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে যাতে তাদের ভুল ত্রুটিকে পুঁজি করে নতুন করে যারা আজকে পরাজিত হলো তারা জিততে পারে।
এবং কি কৌশল নিলে জিতবে সেটা তারা ঠিক করবে। আপনাকে ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসতে চাই। আমরা একদম প্রথম অবস্থা দেখেছি যে সংস্কার বনাম নির্বাচনে ছিলাম, এরপরে আমরা দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের একটা বিষয় ছিল, কেউ কারোর সাথে একমত হতে পারছেন না। আজকে এসে এই জাকসু নির্বাচন ঘিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা পরপর কেন বারবার এই নির্বাচন ঘিরে এতটা সহিংসতার মধ্যে পড়ছে? এই ডাকসু আর জাকসু যেটা হলো, এটা বাংলাদেশের মানুষের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। কোনো দিন বিশ্ববিদ্যালয় বলতে কোনো প্যানেল বয়কট করে নাই। বিশ্ববিদ্যালয় কোনো দিন কোনো শিক্ষককে কোনো কারোর পক্ষে ভোট দেওয়ানোর ক্ষেত্রে সহায়তা করা বা দ্বিমুখী আচরণ কোনোদিন আমরা দেখিনি। সরকার দল থাকলে সেখানেও বিরোধী দল যারা নির্বাচন করেছে তাদেরকে সমঅধিকার দেওয়া হয়েছে আমাদের ভোটের দিন, ভোটের সময়। এই বাংলাদেশে প্রথম দেখলাম। কারা করলো এটা? যারা আজকে জাকসুতে জিতেছে, দু একজন বাদে এদের কোনো মিছিল মিটিংয়ে কোনো অবদান এদের নাই, কোথাও নাই। এরা 2018 সালে ডাকসু নির্বাচন তো বেশ প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। 18 সালের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ ছিল, 2019-এর প্রশ্ন ছিল ওই যে আগের দিন রাতের ব্যালট পেপার না পাঠালে কিন্তু এটা হতো না, এবারও না পাঠালে হতো না। এটা তো আমি সেই সময় বলেছিলাম সরকারকে। তো এবার দেখা গেল শিক্ষকরা এই দুর্নীতির সাথে জড়িয়ে গেল। অনেক ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভোটার বলেছে, ছেলে মেয়েরা বলেছে না আমি ভোট দিতে এসেছি, আমার ভোটটা আগে দেওয়া হয়ে গেছে। কেন এটা হবে? আমার ভোটটা 1 জন 2 জন 5 জনের যদি কেন তার ভোটটা আগে দেওয়া হলো? তো এই অনৈতিক কাজ যারা করলো এবং অনৈতিক কাজের মধ্যে দিয়ে যারা অনেক ভোটে জয়লাভ করে, বলতে পারেন যারা এত ভোটে জয়লাভ করেছে তাদের কি হতো? কি হতো না কিছু, কি করলো কেন? অসৎ উদ্দেশ্যটা অসৎ। আবার 5,000 টাকা চুরি করলেও আমরা জেল হবে, 5 কোটি টাকা চুরি করলেও জেল হবে। চুরি সাজা চুরি, যে চুরির সাজা চুরি। 10টা ভোট যদি চুরি করে সেটাও চুরি। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই খবর দেখলাম, মেয়েরা বলতে আমরা এসেছি আগে ভোট দেওয়া হয়ে গেছে। কেন? কারা করলো? যারা নৈতিকতার কথা বলে, যারা নৈতিকতার কথা বলে তারা করেছে, তাদের লোকেরা করেছে, তাদের লোকদেরকে জেতানোর জন্য। এটা যদি অন্য কেউ করতো তাহলে মারা যায়। যারা নীতি আদর্শের কথা বলে তাদের লোকজন এই সমস্ত অন্যায় করলো। আর আমি এটা বিচার চাচ্ছি এই জনগণের কাছে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা এই নির্বাচন প্রক্রিয়া, প্রত্যেককেই এদের বিচারের আওতায় আনা উচিত। এই কারণে যে একটা বিশ্ববিদ্যালয়ের ভোট গুনতিকে একদিন গত 4টায় শেষ হয়েছে না ভোট, গতকাল 5টায় শেষ হয়েছে, এখন বাজে 7টা প্রায়। কেন? আমরা কি আগে ভোট দেখি নাই? আমাদের ঢাকা বসে অনেকগুলো ভোট দেখেছি। 79 দেখেছি, 80 দেখেছি, 81 দেখেছি, তারপরে আপনার পরে 86 থেকে 7 দেখেছি। তো সকালবেলার ভিতরে ডাকসুটা হয়ে যায়, আর ওই হলগুলো আগে হয়ে যায়। তো কি এমন বুদ্ধিমান তারা বিশ্ববিদ্যালয়ের তারা শিক্ষক যে তারা এই সিস্টেমই চালু করতে পারলো না? একদিন পার হয়ে 24 ঘন্টা পার হয়ে যাবে একটা নির্বাচনের ভোট ফলাফল দিতে। এই যে ডাকসু এবং জাকসু নির্বাচন অপদার্থ, অযোগ্য, এবং এরা মানসিকভাবে এরা বিকলাঙ্গ এবং মানসিক অসৎ এরা। হাবিবুর রহমান হাবিব, এই যে ডাকসু এবং জাকসু নির্বাচন ঘিরে যে প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনকে করা হচ্ছে, তাহলে কি এই প্রশ্নের উত্তরটা একটু দিবেন যে জাতীয় নির্বাচন কি আদৌ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে? জাতীয় নির্বাচন এই যে গোষ্ঠী এটা করলো, সেই গোষ্ঠী যদি এরকম করতে পারে তাহলে আমি আগে বলেছিলাম অনিয়ম করলে এরাই করবে। এবং দেখেন কত বড় অপরাধ, প্রথম 2-3 ঘন্টা কালি দেয়নি বলেন, তারপরেও কালি দিল মুসলিম দেওয়ার সঙ্গে সে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে উঠে যায়। কেন? এদের বিচারে আওতায় নিয়ে আসতে হবে না? কেন দিল না? আর কেন 2 দিন লাগবে? এটা ভোট গণনা করতে আমরা আগে ডাকসু হয়নি, আগে ইলেকশন হয়নি, জাতীয় নির্বাচন হয়নি। ইউনিয়ন কালচার আগে এক সময় সারা দেশে একযোগে ইউনিয়নের মেম্বার সহ একযোগে নির্বাচন, সমস্ত চেয়ারম্যান আমরা একদিনের ভিতরে রেজাল্ট পেয়ে গেছি। আর এখানে কি এমন 11,000 ভোটারের ভিতরে হয়তো কাস্ট হয়েছে 8-9 হাজার, তো তাই গুণ থেকে 2 দিন লাগবে? এতে তো ওই মেশিন যদি আনতে একজন ওদিকে যেতে মনে করতো যে আমি চায়না গিয়ে একটা মেশিন কিনে নিয়ে আসি গুনে দেবো, তাও তো হতো, তাদের আগে হয়ে যেত। তো এদের এই ভোট গণনার দরকার থেকে সুলভ ভাই যেটা বললেন, দরকার তো নাই। এই তামাশা করার কোনো দরকার আছে? এই তামাশা করতে গিয়ে এই যে চা খাবে, বিস্কিট খাবে, নাস্তা খাবে, এই যে বিলটা বিশাল করতে, এগুলো তো আপনার অন্যায়, এগুলো তো অন্যায়। বরঞ্চ তাদের বিচার হওয়া উচিত। ভোটটা সময় মতো করতে তো পারলই না, যে 1টা মেয়ে 2টা মেয়ে ছেড়ে দেখেছি তারা ভোট দিতে পারেনি। আর এই
প্রক্রিয়ার সাথে জড়িত স্বয়ং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, যারা জামাত ইসলামের সমর্থক, যারা তার ইসলামের কথা বলে আর টোটালি অন ইসলামিক কাজগুলি তারা করে যাচ্ছে। এই জন্য এই দেশের মানুষের কাছে আহ্বান থাকবে এটা, যে এই যে অনৈতিক যে এবং এরা সবসময় এর ঘাড়ে চড়ে, একবার ঘাড়ে চড়লো আওয়ামী লীগের, আবার ঘাড়ে চড়লো বিএনপির, আবার ঘাড়ে চড়লো জাতীয় পার্টির, আবার ঘাড়ে চড়লো এনসিপির। এখন আর এনসিপির ঘাড়ে চলবে না, নিজেটা এখন ঘাড় শক্ত করে ফেলছে। এই যে এর মতো কি বলে পরগাছা, যারা পরগাছার কোনো নীতি নাই, ও ফল দেওয়া গাছের উপরেও উঠে গাছটাকে ঢেকে ফেলে, ও বট গাছে উঠে বট গাছকে ঢেকে ফেলে, ও যার গায়ের উপর উঠে মানে খেয়ে মানে আলো বাতাস এবং রস খেয়ে বড় হয়, ও তাকেই ঢেকে ফেলে। এই জামাতের অবস্থা হচ্ছে তাই। বিএনপির সাথে থেকে বিএনপিকে এখন খেয়ে ফেলছে। যেসব বক্তব্য দেয় এটা তো বিচারে আওতায় এমনি আনতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বক্তব্য দিল কি, খুনি ফ্যাসিস্ট জিয়া, বলেন আপনি, খুনি তারেক রহমান চাঁদাবাজ, এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়া, এই কথা বলার ওদের কোনো অধিকার আছে? যেখানে বিচারে, যেখানে ম্যাডাম খালেদা জিয়া নির্দোষ হয়ে গেছে, আমি তো কোন অবমাননার দায়ে আমি তো জেল খেটে আসলাম 5 মাস, এদের কি করা উচিত? যেটা মীমাংসিত জিনিস, আর সেখানে বলবে যে এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়া, বলতে পারে এটা? এই যে অতিরিক্ত বাড়াবাড়ি যদি মনে করেই থাকে যে এইটা দিয়েই দেশ জয় হয়ে যাবে, তা কিন্তু হবে না। অনৈতিকভাবে জয়লাভ করে বিভ্রান্ত হয়েছে, সৌরভ ভাইয়ের সাথে একমত। এটা শিবিরের নামেই যদি ভোট করতো, ওদের চরিত্র জানতো, তাহলে এত ভোটটা দিত না। আর মেয়েরা যে ভোটটা দিল, মেয়েদের আমি কি বলবো, তারা তাদের যে একজন সম্প্রদায় মানে একজন মেয়ে দাঁড়িয়েছিল, সে যদি নর্মাল একটাকে হয়ে যায়, আন্দোলন সংগ্রামে মাঝখানে রাস্তাতে ছিল, ওই সম্মানটুকু দেখানো উচিত ছিল। কাদেরকে দিল এই টোটাল চিত্র দেখেন তো আপনি। এই যে যারা জিতছে দেখেন তো, কোনো আন্দোলন সংগ্রাম ছিল কিনা, জাহাঙ্গীরনগরে ছিল কিনা, কি করেছে ওরা, কি দিয়েছে ওরা, ছাত্রদের কি দিয়েছে বলেন তো? যে একটা দেওয়া তো থাকে। হ্যাঁ, আমরা দেশে আপনার দ্রব্যমূল্য বাড়ছে, আপনার লোডশেডিং হচ্ছে, তারপরে দেশে অরাজকতা সৃষ্টি, তার বিরুদ্ধে মিছিল করা, সংগ্রাম করা, সেটার একটা অবদান। খালি ওই পানির একটা টিউবওয়েল বসিয়ে দেওয়া বা একটা ফিল্টার বসিয়ে দেওয়াটা তো কাজ না, কাজ তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজ। তাহলে কোন কারণে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রী যাদের বলি আমরা, কোন কারণে তাদেরকে ভোট দিল, তাদের আত্মজিজ্ঞাসা করার জন্য বলছে। কোন কারণে, কারণটাকে একটা মানে কিছু তো কারণ লাগে। যেমন 90-তে আমরা আন্দোলন করেছিলাম, ডাকসু পুরো প্যানেল ছিল ছাত্রদল। তারপরে 91-এ ডাকসু নির্বাচন হতো, আর আমি ব্যক্তিগতভাবে বলে আমি যদি ওই নির্বাচন প্রার্থী হতাম, ছাত্রদল আগের প্যানেলে আমান খোকন আলম, এটা পুরো প্যানেল ছিল। তারপরেও যদি আমি 91-এ যদি ইলেকশন হতো, ডাকসু আমি করতাম, আমি মনে হয় আমার প্যানেল মানে সর্বোচ্চ বেশি ভোট পেতাম, কারণ আমার অবদানের কারণে পেতাম। এতে তো কোনো অবদান নাই, আবিদের অবদান আছে। আবিদের লাস্ট কথাটা, আপনারা কেউ আমাদেরকে ছেড়ে যাবেন না, কোনো মূল্য নাই, ভিনামিনের কোনো মূল্য নাই। কি করলো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে আমরা কোন সম্মানের আসনে আমরা বসাবো? রাজনীতিটাকে কোথায় নিয়ে গেল, কোথায় নিয়ে যাচ্ছে, কোন ষড়যন্ত্রের সুড়ঙ্গ পথে তারা পাঠিয়ে দিল? আজকে না হোক, অনেক পরে হলো, এইটা কিন্তু মানুষের কাছে প্রশ্নবোধক হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার রাজনীতির হলো, এখানে হলো সুদিকাকার। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করে আমার ভাষা আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, 62 ছাত্র শিক্ষা কমিশন আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশন আন্দোলনের বিরুদ্ধে, আমরা 66 6 দফা, 70 নির্বাচন, 71 মুক্তিযোদ্ধা, 90-তে আমরা সেদিন এর সাথে পতন ঘটিয়েছিল আন্দোলন সবাই মিলে, এবং 24 ছাত্র। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বলে যে ছাত্র রাজনীতি চলবে না। এত স্পর্ধা পাই কোথায়? যেদিন এটা বলে সেই দিন আমি রাত্রে বলেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এই কথা বলতে পারে না, ছাত্র রাজনীতি বন্ধ করতে পারে না। ছাত্ররা সুস্থ ধারায় রাজনীতি করুক, এটা আমি চাই। কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ করে দিবেন, যে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে আমার বাংলাদেশ, যে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে আমার ভাষা প্রতিষ্ঠিত করেছি, সেই যে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমি স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেই ছাত্র আন্দোলন আমি ছাত্র রাজনীতি বন্ধ করে দিবেন, এই অধিকার আপনি নিজেও তো করতেন না, ছাত্র সংগঠন করতো না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি উনি ছাত্র শিবির করেন নাই, বলেন তো? ওনারা তো করেছেন। আজকে এখানে গভীর একটা এর মধ্যে দিয়ে আজকে হলো এরকম নির্বাচন বাংলাদেশ কোনোদিন না। সবাই মিছিল করতো, মিটিং করতো, বিশ্ববিদ্যালয় থাকতো, ক্যাম্পাসে থাকতো, হলে থাকতো, হলে ঘুমাতো, নির্বাচন হতো। এই একটা 15.5 বছর একটা সংগঠন, অনেকগুলি সংগঠন ঢুকতে পারে। আজকে এনসিপি বলেন, ওরা তো নতুন সংগঠন, তোরা কেন কীভাবে পারবে? আর যে সংগঠন কেউ তো থাকতে পারে নাই,
কেউ তো হলে থাকে, শিবিরের যারা, এই শিবির যারা, এরা ছাড়া কেউ হলে থাকতে পেরেছে? ছাত্রলীগ আর ছাত্রলীগের সাথে মিশে যা শিবির ছিল এরা ছিল, আর কোনো সংগঠন, এমনকি বামপন্থী সংগঠন জাসদ, ছাত্র ইউনিয়ন, এরাও মিছিল করতে গিয়ে, মিটিং করতে গিয়ে বেধড়ক পুলিশের মার খেয়েছে, বেধড়ক ছাত্রলীগ পিটা খেয়েছে। খায়নি শুধু ওরা, দু একদিন তখন প্রকাশ হয়ে গেছে, সেই 2-4 জনকে শিবির বলে তাদেরকে মেরে হাসপাতালে পাঠিয়েছে বা পুলিশের কাছে দিয়েছে। কিন্তু ওরা তো রাজনীতি ওইভাবে করে নাই, তো ছাত্র রাজনীতি শিবিরের নামে 15.5 বছর তারা রাজনীতি করে নাই। তারা গুপ্ত সংগঠন হিসাবে, গুপ্ত সংগঠনে এমনি আমাদের সংবিধানে নিষিদ্ধ, যা করবেন আমি প্রকাশ্যে, এই আমার আদর্শ, এই আমার নীতি, সেইভাবে আমাকে রাজনীতি করতে হবে। গুপ্ত সংগঠনের কোনো কিন্তু আমাদের দেশে আমার সংবিধানে এলাও করে না। কিন্তু গুপ্ত সংগঠনের মধ্যে থেকে নিজের আদর্শ বিসর্জন দিয়ে শুধুমাত্র হলে থেকে রেজাল্ট ভালো করা, খাওয়া দাওয়া, শিক্ষা যেন নষ্ট না হয়, সেই কারণে সব কিছু করলো। এই যে আপনার 18 সালে রাতে ভোট নিয়ে গেল, 14 সালে বিনা ভোটে নির্বাচিত হলো সরকার নিয়ে গেল, 24-এ ভোট দিল না, এর মিছিল করেছে, এই ছেলেগুলো মিছিল করছে, মিছিল করেছে, এরা করেনি। দেশের এই যে আপনার দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ, লোডশেডিং, এর মিছিল করেছে না, করেনি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কি দেখে এদেরকে ভোট দিল, এটা বুঝতে মানে হ্যাঁ এখন বিরাট গবেষণার বিষয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আলোচনায় বিরতি দিয়ে আসছি। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে নিয়ে এনেছি আরো একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আমরা আবার আমাদের আলোচনায় ফিরবো। এই মুহূর্তে যেতে যাচ্ছি সোহরাব হাসান আপনার কাছে। একটু আগেই হাবিবুর রহমান, উনি যে কথাটি বলছিলেন যে সদ্য ডাকসু নির্বাচনে ভিপি হওয়া সাদিক কায়েম কিছু মন্তব্য করেছেন তারেক রহমান, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াকে নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, ছাত্র রাজনীতিতে এই যে শিষ্টাচারের যে অভাবটি, এই অভাবকে আগামী বাংলাদেশকে সংকটে ফেলবে বলে আপনি মনে করছেন? না, সংকটে ফেলবে কিনা, কিন্তু আমাদের সাংস্কৃতিক যে পরিচয়, যে রুচি, যে মান, সেটা তো প্রশ্নবিদ্ধ হয়। কারণ শুধু ছাত্র শিবিরের নেতা নয় বা শুধু ছাত্র দলের নেতা নয়, এই যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেসব ভাষা ব্যবহার হচ্ছে, একে পরস্পরের বিরুদ্ধে। একজন ছাত্র হোক সে ভিপি, একজন ছাত্র কি জাতীয় রাজনীতিবিদদের এমন মন্তব্য করতে পারেন? একজন ছাত্র বা একজন, এর অর্থ কি একজন জাতীয় নেতা হলে জাতীয় রাজনীতি করলে তিনি পারবেন? কেউ যেটি ছাত্র নেতা পারবেন না, তিনি জাতীয় নেতাও পারবেন না। কথা হচ্ছে, আমার গণতন্ত্র তো সহনশীলতা শেখায়, গণতন্ত্র অন্যের মত গ্রহণ করতে শেখায়, অন্যের মত অন্তত আমি গ্রহণ না করি শুনতে শেখায়। সেটি যদি না শিখি, আমরা গণতন্ত্রের ভাষা যদি না তাহলে কিন্তু এই অতি সাম্প্রতিককালে যেসব ভাষা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এক ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, তখনও কিন্তু এক ধরনের পরিশীলতা ছিল। যেমন আপনি যখন বলছে যে রাজাকার, হ্যাঁ, রাজাকারের বাচ্চারা কি, নাতিপুতিরা কি চাকরি পাবে, তখন কিন্তু বলছে যে তুমি কি আমি কে, রাজাকার বলেছে কে, স্বৈরাচার। মানে এই যে সেখানেও কিন্তু ব্যক্তি বিশেষকেই করা হয়নি। আজকে যে ব্যক্তি বিশেষকে, সেটা বিএনপি চেয়ারপারসনের নামে হোক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে হোক, বা যে কারো নামে হোক, এটি হওয়া উচিত নয়। আবার একইভাবে অন্য দলের ক্ষেত্রেও তাই। মানে জামাত ইসলামের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ থাকবে, নীতিগত আদর্শগত লড়াইও থাকবে, কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে আহত করা না, কারো প্রতি বিদ্বেষ ছড়ানো নয়। এই রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা গড়ে তুলতে না পারি, তাহলে এরকম মাঝে মাঝে কিন্তু হোঁচট খেতে হবে। আর সংকীর্ণ নির্বাচনী রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়, এমনকি আপনি দেখেছেন যে পুরানো ঢাকায় যে ব্যবসায়ী মারা গেলেন, বিএনপির নেতা, এবং তারপর কি ভাষায় এই বুয়েটের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে অপরের বিরুদ্ধে ব্যবহার করেছে। মানে জঘন্য ভাষা ব্যবহার করেছে, উচ্চারণ অযোগ্য ভাষা। মানে একটা মানুষের ন্যূনতম রুচি থাকবে না, ন্যূনতম তার সাংস্কৃতিক বোধ থাকবে না। সেটা যদি না থাকে, তাহলে কিসের নির্বাচন, কিসের গণতন্ত্র? আমরা যে আমরা বলতেছি 15 বছর স্বৈর শাসনের আমল ছিল, তো আমরা 1 বছরে আমরা কি বদলালাম? আমরা একটা ভালো নির্বাচনী করে দেখাতে পারলাম না। দুটি নির্বাচন হলো, দুটি বিতর্কিত হলো, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাবিব ভাই যাদের কথা বলেছেন, সেখানে কিন্তু শিবিরও
শিবির সমর্থিত প্যানেলের নেতারাও কিন্তু একই কথা বলেছেন এবং তারা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে প্রশাসন কোনো দলকে বা কোনো সংগঠনকে জিতিয়ে আনার জন্য অথবা তাদের পরাজয় ঠেকানোর জন্য এইসব সময় ক্ষেপণ করেছে। এটি দেখলাম। মানে যে কোনো অভিযোগ করতে পারে, কিন্তু তার পক্ষে তথ্য প্রমাণ থাকতে হবে, তার পক্ষে যুক্তি থাকতে হবে। আর যদি বাগাড়ম্বর করি শুধু, তাহলে এই নির্বাচন হওয়ার পরেও কিন্তু সেই ছাত্র সংসদ কাজ করতে পারবে না। প্রথমত হচ্ছে যারাই জয়ী হোক তাদেরকে মেনে নিতে হবে, এবং যদি এরকম অকাট্য তথ্য প্রমাণ থাকে যে তারা নির্বাচনে কারচুপি করে জয়ী হয়েছে, কারচুপি করে তো আওয়ামী লীগ জয়ী হয়েছিল, সেটা তো রক্ষা করতে পারেনি। সুতরাং এখানে সেই দেখতে হবে, মানে সেটা প্রমাণ সামনে আনতে হবে। আর যে নির্বাচন আমরা আশা করি যে জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে এবং সেখানে কি কি অনিয়ম হয়েছে এ ব্যাপারে উচিত সেই প্রশাসনের একটি তদন্ত করে দেখা এবং সত্যি সত্যি যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন রাখতে চাই হাবিবুর রহমান। হাবিব, আপনার কাছে দেখা যায় যে রাজনৈতিক আগে বলছে সে আবার আমি আরেকটি বিষয়ে আপনাকে বন্ধ কর বলছে তো চিন্তা করেন এটা আপনি শোনাচ্ছেন কেন দর্শক বলতে পারে। হাবিবুর রহমান, হাবিব, আমরা দেখেছি সাদিক কায়েম কিভাবে কথাগুলো বলেছিলেন। আমি আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে ছাত্র রাজনীতিতে কি আসলে এই যে শিষ্টাচারের যে অভাবটি আসলে এটি কোন পর্যায়ে নিয়ে দাঁড়াবে? কারণ বলা হয় যে ছাত্র সংসদ নির্বাচন ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্ব গঠন করে, সেক্ষেত্রে এই ধরনের শিষ্টাচার ছাত্র রাজনীতিতে কতটা নেতৃত্ব গঠন করবে বলে ভবিষ্যতে নেতৃত্ব গঠন করা বলে না নৈতিকতা বলেন, যে নিজের সংগঠনের নাম না নিয়ে অন্য সংগঠনের নাম লিখিয়ে মিছিল মিটিং করে, সেই মিছিলের স্লোগান ধরে সকাল বেকার শিবির ধরে 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 নাস্তা করে, সেই মিছিলের সাথে তারা ঘুরছে, সেই মিছিলের সাথে হেঁটেছে, সেই মিছিলের সাথে হাতে ঠোঁট মিলিয়েছে, সুর মিলিয়েছে, তারা হঠাৎ করে হয়ে গেল ছাত্র শিবির। এত বড় অনৈতিক যে নিজের দলের, আমার ছাত্র দলেতে একটা ছেলেও তো এই 15.5 বছরে একদিনেও তো ছাত্রলীগের মিছিলে গিয়ে হলে থাকার চেষ্টা করে নাই, পরীক্ষা দেওয়ার চেষ্টা করে নাই। তো যার নীতি নৈতিকতা যার নিজের নাই, তার সে কী করবে? ভোটে জিতে যায়, আওয়ামী লীগ জিতেছিল না, থাকতে পেরেছে। এরশাদ জিতেছিল না 2 বার, থাকতে পেরেছে। 86 তো 48 ঘন্টা বন্ধুকে রেখেছিল এডি টেলিভিশন, তারপর 2 বছর থাকতে পারে নাই। 88 জিতে থাকতে পেরেছে, পারে নাই। তো এই জন্যই বলি যে ডাকসু নির্বাচনটা নিয়ে যারা অনেক অনেক ডালপালা, আমি আপনাকে একটু বলে যাচ্ছি আজকে যে আমি 2008 সালে নির্বাচন নিয়ে আমাদের আব্বাস ভাই যখন এই কথা, আব্বাস ভাই এবার বলছেন, আব্বাস ভাই যখন বললেন যে 10% ভোট আওয়ামী লীগের নৌকা সিল মারা ছিল, আমরা তখন বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম যে 86, আপনারা ওই রাত্রে বলেছেন 86% ভোট আজ পর্যন্ত বাংলাদেশের কাস্ট হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 80% উপর ভোট কোনদিন কাস্ট হয়নি, 67, 68, 70। এখানেও যে এই ধরনের কাজ হয়নি এর কিন্তু যুক্তি এখনো আপনাকে এড়িয়ে যেতে পারেন না। তারপরে সব ভিপি, আমি এখন দাবি করি সব ভিপি প্রার্থীদের মিলে সমান ভোট হতে হবে, সব জিএস প্রার্থীরা একই সমান ভোট হতে হবে, এই যে একই ভোট। কারণ এখানে অনৈতিকভাবে জয়লাভ করার মধ্যে দিয়ে কোনো কিছু অর্জন করা যায় বলে আমার মনে হয়। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আয়োজন শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তী পর্বে, থাকবো নতুন কোনো বিষয় এবং আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।